এবার আপনি সুভাষের কিছু একটা ব্যবস্থা করুন। এই অসুস্থ শরীরে জ্বর গায়ে সে আবার বাড়ি থেকে বেরিয়ে গেছে। বাইরে যে কিসের এত টান আমি বুঝি না। ওরে প্রভা, ঝড় ঠেকাতে ছাদ না সামলে তুই দৌড়ে আগল দিচ্ছিস। আরে সুবি বাড়ি ফিরলে তাকে নয় বকাবকি করবি, কিন্তু তোর ঘরের লোকেরাই যদি তাকে প্রশ্রয় দেয়, তাকে আটকাবি কি করে বলতো? সত্যি মেজ বৌমা, তোমাকে যত দেখছি অবাক হয়ে যাচ্ছি। আমি তো ভেবেছিলাম বোধহয় তুমি বোঝদার, এই তার নমুনা। এই যে মেজ বৌমা, বলি বাড়িতে তো আরেকটা নতুন বউ আছে, তাকে দেখেও তো কিছু শিখতে পারো। তার বয়স নয় তোমার থেকে ছোট, কিন্তু সম্পর্কে সে তো তোমার থেকে বড়। মেজ বৌমাকে দোষারোপ করে কোনো লাভ নেই। আমাদের সুভাষের সঙ্গে কথা বলতে হবে। সুভাষ গতকাল যা করেছিল তাতে আমি গর্বিত বোধ করেছিলাম, ভালো লেগেছিল আমার, কিন্তু বারবার এইভাবে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়াটা তো উচিত নয়। কি হলো, সুবিকে কোথাও পেলে না তোমরা? আশেপাশে সব জায়গায় খুঁজেছি মা, কোথাও নেই। মা, সুবি স্কুলে পড়ে একটি ছেলে নন্দ, শরৎ তার বাড়িতেও গিয়েছিল, কিন্তু সুবি ওখানে নেই। হ্যাঁ মা, ভেবেছিলাম মাস্টারমশাই হয়তো যেতে বলেছিলেন, কিন্তু নন্দ বলল মাস্টারমশাই তেমন কিছু বলেননি। সে কি, বেনি মাধব বাবু কিছু বলেননি? তাহলে সুভাষ গেল কোথায়? এই জ্বর গায়ের, পায়ে ব্যথা, ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে গেল। সব আমার জন্য হলো। কেন যে আমি শেষ রাত অব্দি জেগে থাকতে পারলাম না, কেন ঘুমিয়ে পড়লাম আমি। কি তো না দিদি, তুমি কি করে জানবে বলো যে সুভাষ কাউকে কিছু না বলে বেরিয়ে যাবে? ঘুম পেলে তো চোখ লেগে আসতেই পারে। বিভা, আমরাও কি জানতাম সুবি এরকম একটা কাণ্ড ঘটাবে? তাহলে তো আমরা আগেই দরজাটা বন্ধ করে রাখতাম। সতীশ, এখন এইসব কথা ভেবে লাভ নেই। আমাদের এক্ষুনি একবার বেনি মাধব বাবুর বাড়ি যাওয়া দরকার। কালকে রাত্রিরে জ্বরের ঘরে সুবি অনেকবার অনন্ত আর অনুপমার নাম করছিল। ওদের খোঁজ পেয়ে যায়নি তো আবার? তাহলে তো আবার ওদের সঙ্গে দেখা করতে চলে যাবে। মেজো খোকা, তুমি কি জানো অনু অনন্ত কোথায় আছে? বাবার সামনে কি করে বলি? ওরা মাস্টারমশাইয়ের বাড়িতে থাকে, বললে তো মাস্টারমশাই ফেঁসে যাবেন। চুপ করে থেকো না, উত্তর দাও। এর মধ্যে যদি সুবি আবার ওদের সঙ্গে দেখা করতে যায় তাহলে তো মস্ত বড় বিপদ হয়ে যাবে। সতীশ, কোচওয়ানকে দেখো, হয়তো এখনো ঘুম থেকে ওঠেনি। ওকে ঘুম থেকে তোলো আর গাড়ি বাইর করতে পারো। আচ্ছা বাবা। প্রভা, আমি দেখছি, তুমি চিন্তা করো না। শরৎ, তুমিও চলো আমার সঙ্গে। বেনি মাধব বাবুর বাড়িতে একবার খোঁজ নিতে হবে। এসো। চলো, তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে তারপর আমি স্কুলের জন্য তৈরি হব। সুভাষ, তোমার কি শরীর খারাপ লাগছে বাবা? না না তাহলে কথা বলছো না যে কোনো? মাস্টার মশাই, ঝড়ে যে এত মানুষের ক্ষয়ক্ষতি হলো, আমাদের কিছু হলো না কেন? তাই তো হয় বাবা, ঝড়ে তো সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি গরিব মানুষেরই হয়। তাদের বাড়িগুলো যে সব কাঁচা, সেগুলো ভেঙে যায়। আচ্ছা মাস্টার মশাই, সকলের বাড়ি কেন আমাদের মতো দালান হয় না? কি করে হবে বাবা, সকলের তো তেমন সঙ্গতি থাকে না। যে দেশের সব মানুষ দুবেলা দুমুঠো খেতেই পায় না, তাদের কাছে দালান তো অনেক দূরের কথা বাবা। আচ্ছা মাস্টার মশাই, এমন কি করে হয়? কিছু মানুষ গরিব, কিছু মানুষ বড় লোক, কিছু মানুষ খেতে পায়, কিছু মানুষ খেতে পায় না। দেশ তো সকলে, দেশের সম্পদ তো সকলেরই, তাহলে কেন এমন ভাগাভাগি মাস্টার মশাই? সুভাষ, তোমার মনের মধ্যে যে প্রশ্ন, আমিও সেই একই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছি। এই দেশের জন্য যারা ভাবে তাদের সবার মনেই এই প্রশ্নই ঘুরছে সুভাষ। বড় হও বাবা, এই প্রশ্নের উত্তর পেতে হলে তোমাকে এই দেশকে জানতে হবে, এই দেশের মানুষদের বুঝতে হবে। কোয়েস্ট সুভাষ, কোয়েস্ট। এই খোঁজাটাই একজন প্রকৃত মানুষের আসল কাজ সুভাষ। কোয়েস্ট, খোঁজ, অন্যের
ডোনেশন। খুঁজে দেখো সুভাষ, খুঁজে দেখো এদেশে এমন কতজন মানুষ আছেন। দেশের মানুষের সেবা করলে তবেই না দেশ সেবা করা হবে। দেশের মানুষের সেবা মানে দেশ সেবা মাস্টারমশাই? পুলিশ। নরেন, আমি অনন্ত। এটা দেখছি সবাই ভয় পেয়ে গেছে। হ্যাঁ, যদি সত্যি পুলিশ আসতো তাহলে কি করতেন? অনন্তদা খুব বাঁচা বেঁচেছো। এই যতীনদার হাতের মুকুট যে একবার খেয়েছে না, সে আর চোখ মেলে তাকায়নি। হ্যাঁ, একটু বাঁশি বাজিয়ে দেখলাম সবাই সজাগ আছে কিনা। তাহলে তো আমাকেও একটু বাজিয়ে দেখতে হয়। কি যতীনদা? এই আমাদেরও তো চোখ কান সজাগ রাখতে হয় না? এই যেমন তোমাকে আর অনুদিদিকে। তো তোমরা সবাই হাত মুখ ধুয়ে নাও, আমি ছাতু শরবতটা নিয়ে আসছি। অনন্তদা, বাইরের কি অবস্থা গো? চাল চুরি খবর সবাই জানতে পেরে গেছে। আমাদের এখন সাবধানে থাকতে হবে যতীনবাবু। কত বসে ঘোড়ার গাড়ি তৈরি হচ্ছে। ঠিক আছে, তুমি যাও, আমরা আসছি। এসো সতীশ, চলো চলো। সুভাষকে বাড়ি নিয়ে আসবেন। যদি সে কোনো কাজের মধ্যেও থাকে তাহলে তার একটা কথাও শুনবেন না, জোর করে নিয়ে আসবেন। আর আজ সুভাষকে বাড়ি না নিয়ে আপনি ফিরবেন না। বেশ, চল। বেণীমাধববাবু, আপনি? সুভাষ? ওর শরীরটা খুব দুর্বল জানকী বাবু, তাই ওকে আর একা ছাড়লাম না। তুমি কোথায় চলে গিয়েছিলে সুবি? সকালে ঘুম থেকে উঠে তোমাকে ঘরে দেখতে না পেয়ে আমরা কতটা চিন্তায় পড়ে গেছিলাম, কতটা ভয় পেয়ে গেছিলাম জানো তুমি? এ কি সুভাষ, তুমি বাড়িতে বলে যাওনি? না বেণীমাধববাবু, আমি কেন, আমরা সবাই ভাবলাম আপনি বোধহয় যেতে বলেছেন, তাই আমার ছেলেরা সুভাষের ক্লাসের বন্ধুদের কাছে গিয়েছিল, কিন্তু শুনলাম আপনি নাকি এমন কিছুই বলেননি। আমরা তবু আপনার বাড়ির দিকেই যাব ভাবছিলাম। আচ্ছা আপনি বলুন, এভাবে না বলে কয়ে কেউ বাড়ি থেকে বেরিয়ে যায়? আর সুভাষ, তোমায় কি বেঁধে রাখতে হবে এবার? তোমাকে বারবার বলা হয়েছে, বোঝানো হচ্ছে, কেন তুমি বাড়ির প্রত্যেককে এভাবে দুশ্চিন্তার মধ্যে ফেলছো? শুনলাম তুমি আজকাল বড়দের মতো কথা বলছো, বোধ তো কম হয়নি তোমার। তাহলে এই ধরনের কাজকর্ম কেন? মাস্টার মশাইকেও তোমার জন্য বিপদে পড়তে হয়েছে। ছি 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 ছি।
মাস্টারমশাই আপনি দাঁড়িয়ে কেন? আসুন, ভেতরে আসুন, বসুন। এই, প্রমীলা, মাস্টারমশাই জল খাবার একটু ব্যবস্থা করো। আশকারা আশকারা সব আশকারা পেয়ে পেয়ে সব হচ্ছে। মা, তুমি বাড়ির সবাইকে বলো যেন সুবিকে এত আশকারা না দেয়। তুমি আগে আমাকে বলো সুভাষ, তুমি আমাকে কিছু না জানিয়ে কেন বাড়ি থেকে বেরিয়েছো? আচ্ছা, আপনার বাড়িতে যদি যায় তাহলে না বলে যাওয়ার কি আছে বলুন তো? ও তো আমার বাড়ি যায়নি জানকী বাবু। তাহলে কোথায় গিয়েছিল? দেখুন দেখুন, আপনিও বাবা, আমিও বাবা। আপনাদের দুশ্চিন্তার কথা আমি বুঝি, কিন্তু তবুও বলছি এভাবে সুভাষকে বকাবকি করবেন না বৌঠান। দেখুন, সুভাষ সত্যি আলাদা, একেবারেই আলাদা। ও কিন্তু সত্যি সত্যি আর 5 জনের মতো নয়। এত বকাবকির পরেও ও কিন্তু একবারও বলছে না যে ও কোথায় গিয়েছিল, কেন গিয়েছিল। আমি বলছি, ওরই ক্লাসের সহপাঠী চারু, এই ঝড়ে চারুদের বাড়ি একেবারে ভেঙে পড়ে। ওর বই খাতা সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। চারু ওদের ক্লাসে প্রথম হয়। চারু কাঁদতে কাঁদতে সুভাষকে বলেছিল সে আর পড়াশোনা করবে না, ছেড়ে দেবে। সুভাষ তাই এত অসুস্থতার মধ্যেও সারা রাত জেগে ওর বাংলা বইখানা খাতাতে লিখে সেই খাতায় লেখা বই চারুকে দিতে গিয়েছিল। আনন্দে চারুর চোখের জল আমি দেখেছি। সে জল যদি, সে আনন্দ যদি আপনারা দেখতে পেতেন। সুভাষ এই কথাও দিয়েছে যে ও সমস্ত বইগুলোই হাতে লিখে চারুকে দিয়ে আসবে। এগিয়ে তো সবাই যেতে চায় মাস্টারমশাই, কজন আর সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায় বলুন? আমার ভাইটাকে সত্যি কেউ বুঝতে চায় না। আকাশ বাতাস মন্ত্র বাজে একলা চলো রে। মেজ বৌদিদি, মেজ বৌদিদি, যতীনবাবু, কটকে নতুন অতিথি আসছে। কে আসছে অনন্তদা? শামসুল আলম, টেগাটে সাকরেত। দুর্যোগে দেশের মানুষ বিপদে না পড়লে এই শামসুল আলমের নামটা এতদিনে মুছে যেত। খবরটা কতটা পাকা অনন্ত? আমার এক কলকাতার বন্ধুর সাথে দেখা হয়েছিল, খবরটা আমাকে সে দিয়েছে। আমাদের জন্য যখন উনি এত দূর আসছেন, তখন আমাদেরও ওনার জন্য অতিথি সৎকারের ব্যবস্থা করতে হয়, তাই না? এই সুযোগ আর আমরা হাতছাড়া করব না। বেশ ভালোই হলো, এই দুর্যোগের সময় আমাদের আর কটকও ছাড়তে হবে না, আর শামসুল আলমকেও হাতের নাগালে পাওয়া যাবে। অনুদিদি, আজ তুমি একটু আঠা বানিয়ে রাখার ব্যবস্থা করো। রাতে পোস্টারিং এর কাজটা সারতে হবে। সবাই তৈরি হও। মেজ বৌদিদি, মেজ বৌদিদি, মেজ বৌদিদি শুনুন না। মেজ বৌদিদি, একটিবার আমার কথাটা শুনুন। মেজ বৌদিদি, একবার শুনবেন তো কেন আমি গিয়েছিলাম? মেজ বৌদিদি, আপনি যতক্ষণ না দরজা খুলে শুনবেন আমি কেন কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম, ততক্ষণ আমি দরজার
আজ পোস্টার আটকে আমরা সবাই পালাম, কেউ যেন ধরা না পড়ি। আর শোনো, আমি ঠিক করেছি আজ থেকে দলের টাকা পয়সার দায়িত্ব আমরা অনুদিদির কাছে দেব। যতীনদা, আমি আমি দলের এত বড় দায়িত্ব যতীনদা যখন বলেছে এই কথার নড়চড় হবে না। তুমি এই সামান্য দায়িত্বটুকু নিতে পারবে না? তুমি তো দেশের দায়িত্ব নেবে বলেছিলে। যতীনদা সবাইকে দলের দায়িত্ব ভাগ করে দিচ্ছে, তাই না যতীনদা? কাজ কলা, তোমরা দেখছি আমায় কিছুই চেনো না। হ্যাঁ, আরে বাবা, স্বভাবে আমি একটু পেটুক আছি। আমার হাতে টাকা পয়সা থাকলে আমি পথে ঘাটে কি যে খেয়ে ফেলবো আমি নিজেও জানি না। আর তাতে দলের টাকা পয়সার কিন্তু ঘাটতি হতে পারে। হ্যাঁ যতীনবাবু, এটা কিন্তু আপনি বাড়িয়ে বলছেন। আমরা সবাই আপনাকে চিনি, আপনি এরকম করতেই পারেন না। শোনো, আমার মামা আমায় কি বলেন জানো? উনি বলেন যে যতীনটার উপর ভরসা করা যায় ঠিকই, কিন্তু ওর খিদের উপর ভরসা করা যায় না। এই নাও দিদি। যতীনবাবু, আপনি এত বড় দায়িত্ব দিলেন, আমি এর মান রাখবো। নিশ্চয়ই রাখবে। আচ্ছা নরেন, চালগুলো বেলানোর কি ব্যবস্থা হয়েছে? চাল মানে ওই আমরা এক্ষুনি ব্যবস্থা করছি। এই চলো তোমরা, চলো চলো। না অনন্ত, তুমি যাবে না। তোমার উপর পুলিশ নজর রাখছে। কয়েকদিনের মধ্যে আমি তোমায় একটা বড় দায়িত্ব দেব। কি দায়িত্ব যতীনদা? গুরু দায়িত্ব, সময় এলে বলবো। আপাতত এখন আমাদের পোস্টারের জন্য রং আর তুলি লাগবে, সেগুলোর ব্যবস্থা করতে হবে। আচ্ছা, ওই চাল দিয়ে ফেরার পথে আমরা জিনিসগুলো নিয়ে আসি। এতগুলো ছেলে মিলে যদি আলতা কিনতে যাও তাহলে আর চল লাগবে না, এমনিতেই ধরা পড়ে যাবে। চারদিকে গোড়ারা লোক লাগিয়ে রেখেছে। আমি বলি কি যতীনবাবু, বাঁশের কঞ্চিতে কাপড় দিয়ে আমি তুলি বানিয়ে দেব, আর রঙের কাজটা না হয় আলতা দিয়ে হয়ে যাবে। বাহ, ঠিক এই কারণে আমি তোমায় তবিলের দায়িত্বটা দিয়েছি। এতে আমাদের পয়সাও বাঁচলো আর রং তুলির ব্যবস্থাটাও হয়ে গেল। অনুদিদি বলছি, অনুদিদি তোমার কাছে একটু আলতা হবে? না ভাই, আলতাটা তোমাদের দোকান থেকেই কিনতে হবে। আমার কাছে কি করে? আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি অনুদিদি। অনেকদিন আগেই সব কষ্টকে আমি জয় করেছি ভাই, মায়াও ত্যাগ করেছি। তোমরা ভয় পেও না, তোমরা কেউ ধরা পড়বে না। আমি নিজে গিয়ে দোকান থেকে আলতা কিনে নিয়ে আসব। মনের মধ্যে মা আছেন, দেশমা, তার সামনে এইসব নিয়ম কানুন সব তুচ্ছ। মেজ বৌদিদি, আপনি রাগ করবেন না। মেজ বৌদিদি কাউকে পড়াশোনায় সাহায্য করা কি অন্যায়? আমি তো চারুকে পড়াশোনায় সাহায্য করতে গিয়েছিলাম। আপনি তো শুনলেন হেডমাস্টার মশাই কি কি বলল। আপনার বিশ্বাস হলো না? হেডমাস্টার মশাই কি মিথ্যে কথা বলবেন? মেজ বৌদিদি, খুলুন না দরজাটা। মেজ বৌদিদি, মেজ বৌদিদি, মেজ মাস্টার মশাই সম্পর্কে এমন কথা ভাবার এতটুকু সাহস আমার নেই ছোট্টদা। চারুকে সাহায্য করে তুমি কোনো অন্যায় করোনি, কিন্তু কিন্তু জ্বর গায়ে কাউকে কিছু না বলে তুমি কেন বাড়ি থেকে বেরিয়ে গেলে? অন্য কাউকে না বলতে পারো, আমাকে তো বলতে পারতে। আমি কি তোমায় বেঁধে রাখতাম? ছোটদাদা, আমরা যদি কেউ তোমার সঙ্গে যেতাম তাহলে বাড়ির সকলে তো এত দুশ্চিন্তা করতো না। তোমার দাদা ছিলেন বাড়িতে, তিনি তোমাকে সাথে করে নিয়ে যেতে পারতেন। বাড়ির সকলে কত চিন্তায় পড়ে গেছিলেন জানো? তোর মেজ বৌদিদি একদম ঠিক বলেছে সুবি। এভাবে বাড়িতে কাউকে কিছু না বলে সকলকে দুশ্চিন্তায় ফেলে একদম ঠিক করিসনি তুই।
আমার জন্য আপনি খুব বকুনি খেয়েছেন না মেজো বৌদিদি? আমার কথা না হয় নাইবা ভাবলে ছোট দাদা, কিন্তু মা মা কতটা কষ্ট পেয়েছেন তুমি জানো? তুমি তার কথাও একবারও ভাববে না? আমার ভুল হয়ে গেছে মেজো বৌদিদি। আমি আর কখনো কিছু লুকোবো না। যদি যেতে হয় আপনাকে আর মেজদাদাকে বলে তবেই যাব। এবারের মতো আমায় ক্ষমা করে দিন।